আপনি কেন শ্রীলঙ্কাকেই বাছাই করলেন? যে কারণে আমি চেয়েছিলাম আমার ওই বাজেটটাকে সামান্যতম বাড়িয়ে এমন একটা জায়গায় যাব যেখানে আমি নিশ্চিতভাবে ওই দেশে যেতে পারবো এবং নিশ্চিতভাবে পরীক্ষা আমরা নিশ্চিত করতে পারবো যে আপনাদের যে সুযোগটা হয়েছিল এটা আমাদের গত ইনস্টিটিউটের পূর্বে কখনো হয়নি এবং আপনাদের পরে আর কখনো হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। সো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে যারা B1 লেভেলে আছেন এবং সামনে এক্সাম দিতে যাচ্ছেন। আজকে আমার সাথে আছে অর্ণব ভাই, সো যিনি হচ্ছে রিসেন্টলি শ্রীলঙ্কায় ওএসডি থেকে B1 এক্সাম উত্তীর্ণ হয়েছেন। সো প্রথমেই তাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। যদিও আমি আপনাকে অনেক লম্বা সময় ধরে চিনি, তারপরেও আমার অডিয়েন্সদের জন্য যদি আপনি ছোট্ট করে আপনার একটু পরিচয়টা দিতেন এবং আপনার ভাষা জার্নির শুরুটা কেমন ছিল সেটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলতেন। ধন্যবাদ জিল্লুর তোমার ভিডিওতে আমন্ত্রণ করার জন্য। সত্যি কথা বলতে যখন 2023 শেষের দিকে যখন আমি ইউরোপে যাওয়ার জন্য অনেক বেশি ওয়েব রিসার্চ করতেছিলাম, তো তখন একটা ভিডিও আমার সামনে আসে। এটা ছিল জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে, এবং জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার পরে যে ধরনের ভিসা ক্যাটাগরি গুলো আছে ওই ভিসা ক্যাটাগরি নিয়ে আমি একটা ভিডিও এবং বেশ কয়েকটা পোস্ট করি। তো ওই তারপর থেকেই আমি সিদ্ধান্ত নেই যে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবো এবং আমার জার্মানিতে আমার ক্যারিয়ার করবো। তো আমি যতটুকু জানি আপনি এখানে আসার আগে আমার আপনার সাথে কথা হয়েছিল। সো আপনি ওএসডি তেও এক্সাম দিয়েছেন শ্রীলঙ্কায়, পাশাপাশি গোয়েতেও এক্সাম দিয়েছেন। বিষয়ে পরে আসি, আমি প্রথমে জানতে চাচ্ছি আপনি কেন শ্রীলঙ্কাকেই বাছাই করলেন এবং ওএসডি, যদিও আপনি গোয়েতে এক্সাম দিয়েছেন, আই ডোন্ট নো হাউ। আমি যতটুকু জানি শ্রীলঙ্কায় গোয়েতে এক্সাম দেওয়া যায় না, বিশেষ করে যারা অন্য দেশের আছে। তো আপনি কিভাবে এক্সামটা দিলেন এবং পাশাপাশি আপনি আবার ওএসডি তেও এক্সাম দিয়েছেন। সো কেন দুই প্ল্যাটফর্মে আপনি এক্সাম দিলেন? গোয়েতে এক্সাম দেওয়ার চান্স থাকা সত্ত্বেও আপনি আবার ওএসডি তে এক্সাম দিলেন। সো এই বিষয় নিয়ে যদি একটু বলতেন, যাতে অডিয়েন্সদের কাছে বিষয়টা ক্লিয়ার হতো। আচ্ছা, ধন্যবাদ তোমার সুন্দর প্রশ্নের জন্য। প্রথমত হচ্ছে প্রথমে আমি মাইন্ডসেট ঠিক করিনি শ্রীলঙ্কার জন্য, রাদার আমি চিন্তা করেছি ভারতে পরীক্ষা দেওয়ার জন্য। আনফরচুনেটলি ভিসা রেশিও কমের জন্য এবং আমাদের সাথে অনেক পরিচিত আছে যারা একাধিকবার ভিসা রিজেকশনের শিকার হয়েছে। তো আমি আমি সবসময় লজিক্যালি চিন্তা করি। হ্যাঁ, সো ওই চিন্তার জায়গা থেকে যেখানে আমার নিশ্চিত পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই এবং আমি না তো ইন্ডিয়াতে যেতে পারলাম, না তো আমি পরীক্ষাতে বসতে পারলাম, তা সত্ত্বেও আমার একটা মোটা অঙ্কের টাকা নষ্ট হবে, আমি ওই ধরনের রিস্ক নিতে চাইনি। যে কারণে আমি চেয়েছিলাম আমার ওই বাজেটটাকে সামান্যতম বাড়িয়ে এমন একটা জায়গায় যাব যেখানে আমি নিশ্চিতভাবে ওই দেশে যেতে পারবো এবং নিশ্চিতভাবে পরীক্ষা আমরা নিশ্চিত করতে পারবো। সো ওই চিন্তা থেকে আমার ওএসডি এক্সাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। এবং তুমি যেরকম বললে যে শ্রীলঙ্কাতে কোথা ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়া যায় না অ্যাজ এ ফরেন স্টুডেন্ট। সো আমরা মেনলি ওএসডি এক্সাম সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্যই বাংলাদেশ থেকে আমরা 8 জন গিয়েছিলাম। সো ওএসডি তে প্রথমবার এক্সাম দেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেই গোথেন ইনস্টিটিউটে যাব এবং তাদের যে অথরিটি আছে তাদের সাথে কথা বলবো। তো যেরকম পরিকল্পনা করেছি সে অনুযায়ী আমরা যাই কোচিং ইনস্টিটিউটে এবং তাদের কাছে আমরা আমাদের দেশের যে এই যে সিটের একটা ক্রাইসিস এই বিষয়গুলোকে উত্থাপন করি এবং তাদের কাছে মানে মোটামুটি লম্বা সময় রিকোয়েস্ট করি এবং আমাদের সমস্যাগুলোকে বারবার বলতে থাকি। তো একটা পর্যায়ে তারা তাদের যে হেড অফ ডিপার্টমেন্ট আছে তাদের সাথে মানে মোটামুটি একটা মিটিংই করছে। মিটিং করার পরে তারা আমাদেরকে বলছে, হ্যাঁ, যদি রেজিস্ট্রেশন করাতে চান এটা এখনই মানে করতে হবে। তো ইমিডিয়েটলি আমরা ওই ইনস্ট্যান্ট আমরা রেজিস্ট্রেশন করি। কিন্তু আহ, একটা ভালো খবর হচ্ছে এটা আমাদের জন্য যে আমরা লাকিলি অ্যাজ এ ফরেন স্টুডেন্ট ফার্স্ট টাইম কেউ গোথ ইনস্টিটিউটে পরীক্ষা দিয়েছে। আমাদের আগে কেউ কোনোদিন পরীক্ষা দেয়নি। সো আমরা যখন প্রথমবার পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমরা আবার গিয়েছিলাম গোথ ইনস্টিটিউটে, আবার টিচারদের সাথে কথা বললাম। তো কথা বলার পরে তারা আমাদেরকে যা জানিয়েছে এটা খুবই হতাশাজনক যে আপনাদের যে সুযোগটা হয়েছিল এটা আমাদের গোথ ইনস্টিটিউটের পূর্বে কখনো হয়নি এবং আপনাদের পরে আর কখনো হবে না। কারণ তারা ইতিমধ্যে যারা গোথ ইনস্টিটিউট অথরিটি আছে তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে ফরেন পাসপোর্ট টোটালি ব্লকড। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনারাই প্রথমবারের মতো গোয়েথ ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন ভাগ্যক্রমে, এরপরে আর কেউ সুযোগ পাবে না। হ্যাঁ, অ্যাকর্ডিং টু গোথ ইনস্টিটিউট অথরিটি, এটা আমাদের স্টেটমেন্ট না। আচ্ছা আচ্ছা। সো এখন যদি কেউ শ্রীলঙ্কায় এক্সাম দেওয়ার চিন্তা ভাবনা করে, সে কি তাকে নিজেকে গোয়েথের জন্য প্রিপেয়ার করবে বা করা উচিত কিনা, নাকি সে অল্টারনেটিভ হিসেবে ওএসডির জন্য প্রিপারেশন নিবে?
আহ, যেমনটা আমি আমার এর আগে বলেছি, যেহেতু ফরেন পাসপোর্ট ব্লকড, সেক্ষেত্রে গোথেন ইনস্টিটিউটে শ্রীলঙ্কাতে পরীক্ষা দেওয়ার যে আশা রাখা, এটা অনেকটা অনর্থক। আচ্ছা। তাছাড়া তুমি জেনে থাকবে ওএসডি এবং গোথেন ইনস্টিটিউটের প্রশ্ন প্যাটার্ন, মার্কিং সিস্টেম এবং যে সমস্ত কোয়েশ্চেন গুলো আসে নর্মালি আমরা দেখে থাকি, শতভাগ একই রকম, একই প্যাটার্নের হ্যাঁ, কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনে এখনই আসতাম যে গোয়েথে এবং ওএসডি এর এক্সাম প্যাটার্নের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা, এবং কেউ যদি ধরুন বাংলাদেশে এখন বর্তমানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা নিজে B1 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং গোয়েথে ইনস্টিটিউটে, সো তারা যদি এখন হঠাৎ করে ডিসিশন নেয় যে তারা ওএসডি তে এক্সাম দেবে শ্রীলঙ্কায়, সো তাদেরকে কি এখন নতুন করে অন্য কোনো নতুন প্যাটার্ন শিখতে হবে কিনা, নাকি তারা তাদের যে আগে যে ফরম্যাটে গোয়েথে এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছে সেটাতেই চলবে? এই প্রশ্নটা আমরা অনেক বেশি শিক্ষার্থীদের থেকে পেয়ে থাকি। সো এইখানে আমি ইতিপূর্বে যেমনটা বলেছি, গোথেন ইনস্টিটিউটের সাথে যদি শতভাগ অন্য কোনো ইনস্টিটিউটের মিল থাকে, সেটা হচ্ছে ওএসডি। যেখানে গোথেন ইনস্টিটিউটের যে প্রশ্নগুলো আসে, ওএসডি তে সমস্ত প্রশ্ন হুবহু একই প্রশ্ন আসে। এখানে কোনো মানে বড় কোনো পার্থক্য নাই। হয়তো আমরা যেরকম দেখি যে টেলক, টেলকে যখন কেউ এক্সাম দিবে তখন তাদেরকে আলাদা প্রিপারেশন নিতে হয়, আলাদা ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়, কিন্তু ওএসডি ক্ষেত্রে এরকমটা নাই। ইভেন আমরা বাংলাদেশে যে মডেল টেস্ট অনেক বেশি পরিচিত এবং আমরা অনেক বেশি এটাকে সলভ করে থাকি, এটা হচ্ছে হোয়েবার ফুংশন ওভুঙ্গের। Function and ফুংশন ওভুঙ্গের মধ্যে তুমি দেখে থাকবে যে ওএসডি অবলিক গোথেন ইনস্টিটিউট। হ্যাঁ। হ্যাঁ, সো এর অর্থ দাঁড়াচ্ছে যে একই প্যাটার্ন এবং সবকিছুই একটার জন্য প্রিপারেশন নিলে আরেকটা হয়ে যাবে। ওকে, সো আপনার মূল কথা হচ্ছে কেউ যদি এখন কুয়েতের জন্য তাকে তার নিজেকে প্রস্তুত করে এবং হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে সে না এখানে সিট পাচ্ছে না, সে শ্রীলঙ্কায় গিয়ে ওএসডি তে এক্সাম দিবে, তাহলে সে তার পূর্ববর্তী যে প্রিপারেশন রয়েছে অর্থাৎ কুয়েতের জন্য যে প্রিপারেশন নিয়েছে সেই প্রিপারেশন নিয়েও ওএসডি তে এক্সাম দিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আমার পরবর্তী যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ওএসডি তে পাশের হারটা কিরকম? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। তবে আসলে এটা এইভাবে সরাসরি বলা মুশকিল যে আসলে কত পার্সেন্ট শিক্ষার্থী পাশ করে বা রেশিওটা কত, এটা এইভাবে বলাটা একটু ডিফিকাল্ট। কারণ আহ, কোন ধরনের বা কি রকম কোয়ালিটির স্টুডেন্টরা ওই সময় পরীক্ষা দিচ্ছে, বা আমি একটা পার্সেন্টেজ বললাম যে হচ্ছে ওইটিতে পাশ করার সম্ভাবনা 80%, 90%, বা একটা পার্সেন্টেজ বললাম, বাট এই কথা শুনে একজন শিক্ষার্থী ইনফ্লুয়েন্সড হয়ে পরীক্ষা দিতে গেল, আলটিমেটলি কি দাঁড়াবে? এটা একটা ক্যাটাস্ট্রোফাল সিচুয়েশন মানে তৈরি হবে। কারণ হচ্ছে হয়তো সে শুধুমাত্র রেশিওটা শোনার পরে পরীক্ষা দেওয়ার জন্য শ্রীলঙ্কাতে যাচ্ছে, কিন্তু তার ভিতরে কতটুকু আছে, তার কোয়ালিটি কি B1 লেভেলের সমতুল্য কিনা সেটা যাচাই করে নেয়, বা একটা ওএসডি B1 লেভেলের শিক্ষার্থীর ভিতরে যতটুকু যোগ্যতা থাকা দরকার ওইটা তার নাই। তো সে অবস্থায় যদি সে পরীক্ষা দিতে যায়, তো এখানে আসলে রেশিওটা কিভাবে গেছে বলা যায় না। Right. Okay. আপনি যদি আপনার ওএসডি এক্সামের এক্সপিরিয়েন্সটা বিশেষ করে হচ্ছে সেখানে টিচার্সদের বিহেভিয়ার এবং সেখানকার এনভায়রনমেন্ট, আমরা জানি হচ্ছে রিসেন্টলি অনেকেই কলকাতা এক্সাম দিয়েছিল, হুয়েরেন এক্সাম, এবং তাদের একটা অবজেকশন ছিল সেখানে হুয়েরেনের যে বক্সটা আছে, সিটিটা আছে, সেটা খুবই বাদ ছিল, ক্লিয়ার শোনা যাচ্ছিল না। তো এরকম কোনো প্রবলেম কি আপনি ওএসডি তে ফেস করেছেন কিনা? পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমবার আমরা যখন পরীক্ষা দিই তখন সিআইএমপি ফোর্থ ফ্লোরে আমাদের হোরেন এক্সাম হয়। 3টা এক্সামই হয়েছিল এখানে। তো ওইটা ছিল একটু নয়েজি এবং সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম ছিল। তারপরে আমরা এটাকে অবজেকশন জানাই যে আমাদের এই এনভায়রনমেন্টটাকে ডেভেলপ করতে হবে, এবং ওইটি যে অথরিটি আছে এটাকে খুবই পজিটিভলি নেয় এবং তারা দ্রুত এটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসে, যেটা আমরা সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিয়েছিলাম এটা এক্সপিরিয়েন্স হয়। সো এটা তো হরিণ গেল। এখন হচ্ছে আদার্স যে পার্টগুলো, স্পেশালি স্প্রেশন। হ্যাঁ, তো স্প্রেশনে যে আমাদের একটা ভীতি কাজ করে, আমরা যারা বাংলাদেশে পরীক্ষা দিই তাদের এক্সপিরিয়েন্স শুনি আর কি। শ্রীলঙ্কাতে এরকমটা কখনো কারোর কাছে শুনি নাই যে তার ভিতরে এক্সাম দিতে গিয়েছে অনেক ফেয়ার কাজ করতেছে। কারণ ওএসডির যে অথরিটি, ইভেন টিচার, ওরা খুবই খুবই ফ্রেন্ডলি, মানে যেটা আসলে আমরা আমাদের হয়তো যারা বাংলাদেশি তাদের হয়তো এরকম অভিজ্ঞতা হয় নাই কখনো। ইভেন শুধু ওএসডি শ্রীলঙ্কা না, ইভেন শ্রীলঙ্কার যে কোথা ইনস্টিটিউট আছে ওইখানে যে টিচার আছে ওরাও খুবই ফ্রেন্ডলি। ওকে, সো আপনি একটু আগে মেনশন করলেন সেকেন্ড টাইম এক্সাম,
সো আপনি ওএসডি তে কি 2 বার এক্সাম দিয়েছিলেন এবং সেটা কেন? যদি প্রবলেম না থাকলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি আসলে ফ্রাঙ্কলি সবকিছু বলতেছি যে দেশের বাইরে পরীক্ষা দেওয়াটা অনেক ব্যয়বহুল। হ্যাঁ, তো অবশ্যই। আমার যথাযথ প্রস্তুতি ছিল, 4টা মডিউলের জন্য যথাযথ প্রস্তুতি ছিল। কিন্তু অ্যাক্সিডেন্ট বলে একটা কথা থাকে, যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে একটাতে বা এরকম যদি হয়, তো এটা আসলে পরবর্তীতে আবার শ্রীলঙ্কাতে গিয়ে পরীক্ষা দেওয়াটা আমার জন্য হয়তোবা অনেক কঠিন হয়ে যেত। সো যে কারণে আমি বাংলাদেশ থেকে এই 2বার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করি। তো এখানে প্রথমবারের রেজাল্ট পাওয়ার আগে সেকেন্ড বার পরীক্ষা দিই। ঠিক আছে। সো আপনার এই 2 বারের রেজিস্ট্রেশনে কত টাকার মতো খরচ হয়েছে? আম, এবং কেউ যদি একবার রেজিস্ট্রেশন করতে চায় তার কত টাকা খরচ হতে পারে? এটা আসলে মানে স্পেসিফিক বলাটা একটু কঠিন, কারণ এটা কারেন্সি রেটের উপর ডিপেন্ড করে অনেক সময়। যদিও তারা আচ্ছা। ফিক্সড একটা রেট রাখছে 37,500 শ্রীলঙ্কান রুপি, কিন্তু যখন আমাদের কার্ড থেকে কাটে এটা ডিপেন্ড করে তো সেটা প্রতিদিনের এক্সচেঞ্জ রেট প্রতিদিনের ডলার রেটের উপর নির্ভর করে। হ্যাঁ, এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে যে আসলে ঠিক কত টাকা আমাদের বাংলাদেশ থেকে কত টাকা যাবে। আচ্ছা, আমরা যারা জার্মান ভাষা শিখছি তারা আসলে নরমালি কি ধরনের ভুলগুলো বেশি করে থাকি এবং কোন ভুলগুলো অ্যাকচুয়ালি আমাদের করা উচিত নাই জার্মান জার্নিতে? আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি শেয়ার করতেন। সো আমি পার্সোনালি মনে করি যে বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থী তারা হচ্ছে মানে প্রথমে হচ্ছে তারা যে সমস্ত মেন্টরদের কাছে ভাষা শিখে তাদের সম্পর্কে প্রপার জ্ঞান না নিয়ে ভাষাটা শুরু করে, এবং একটা মেন্টর তার একটা গাইড একটা গেম চেঞ্জার হইতে পারে। তো আমরা কি করি যে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সস্তা খুঁজি। হ্যাঁ, এবং সস্তা তো একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে যে আহ, কোনো একজন ইউটিউবে ভিডিও দিচ্ছে কিংবা হচ্ছে ফেসবুকে ছোট ছোট রিলস বা ভিডিও দিচ্ছে, তো তার এই নিখুঁত পারফেক্ট ভিডিওগুলো দেখে তার কাছে আমরা ভর্তি হয়ে যাই, বা কোনো একটা এজেন্সি ভিডিও দিচ্ছে এভাবে। অথচ আমরা এটা যাচাই করি না আমাদের যে শিক্ষকগুলো আছে তাদের আসলে মানে আমাদেরকে দেওয়ার স্কিল কতটুকু, সে সার্টিফাইড আদৌ কিনা। এবং সব সার্টিফাইড যারা B1 লেভেল B2 লেভেল শেষ করে সবাই কিন্তু পড়ানোর যোগ্যতা রাখে না। এটা একটা বিষয়। এবং আমাদের যে ল্যাঙ্গুয়েজ জার্নিটা এটা আসলে একটা সাধনার মতো। এটা কোনো গতানুগতিক যে আমরা একাডেমিক পড়াশোনা করি এগুলোর মতো না। তো আমাকে এটাকে মানে কন্টিনিউয়াসলি আমাকে পড়তে হবে, আমাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে, আমাকে লিসেনিং প্র্যাকটিস করতে হবে। মানে আমার যে সারাউন্ডিং আছে, যে আমার যে আশপাশ সবকিছু আমার জার্মান করতে হবে, বা আমি যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ আছে আমার ওইটা করতে হবে। এবং উগান্ডার একজন ডাক্তার, যিনি একই সাথে ডাক্তার, এবং উনি C1 লেভেল পাশ করার পর একটা ভিডিও বানিয়েছিল যেটা আমার কাছে অনেক বেশি মানে মানে ইনফরমেটিভ মনে হয়েছিল। তো উনি বলছিল যে আমরা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কি করি যে কোনো একটা বা দুইটা পার্ট আমরা এগুলোর দিকে খুব বেশি ফোকাস দিই, আর 2টা পার্টে আমরা ফোকাস দিই না। যেমন হচ্ছে আমরা যদি হইলেন পাশ করে ফেলি তখন ঠিক আছে, হইলেন তো পাস, ওইটা আর প্রয়োজন নাই আমাদের। বা হচ্ছে যে স্পিকিং বা হচ্ছে লেসেন যদি পাস করি তা আমাদের আর ওইটার প্রয়োজন নাই। তো একটা ল্যাঙ্গুয়েজ আমাদের ভিতর কিভাবে প্রবেশ করে, আমাদের 2টা মেথডে আমাদের ভিতর একটা ভাষা প্রবেশ করে। প্রথম হচ্ছে লিসেনিং এবং সেকেন্ড হচ্ছে রিডিং। এই 2টা মেথডে ল্যাঙ্গুয়েজ আমাদের ভিতরে প্রবেশ করে, এবং এটা বের হওয়ার রাস্তা হচ্ছে 2টা। প্রবেশের রাস্তা 2টা এবং এটা বের হওয়ার রাস্তা 2টা। বের হওয়ার রাস্তা হচ্ছে স্পিকিং এবং রাইটিং। খুবই ইন্টারেস্টিং। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে যে হয় স্পিকিং খুব ভালো এফোর্ট দিতেছে, রাইটিং এও দিতেছে, বাট রাইট। লিসেনিং এ সময় দেয় না, বা হচ্ছে রিডিং এ সময় দেয় না, বা রিডিংটা এমনি একটু বোরিং, এটা সময় দেয় না। সো এটা অন্যতম একটা বড় মিস্টেক। আর একটা বড় মিস্টেক হচ্ছে মুখস্থ নির্ভর কোনো কিছু করা। আমাদের ভাষা শেখার মূল যে উদ্দেশ্য এটা হচ্ছে আমরা যাতে আমাদের রিয়েল লাইফে আমরা আমাদের মনের ভাব অন্যকে প্রকাশ করতে পারি, এবং অন্যের মনের ভাব আমরা যাতে বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্ট। শুধুমাত্র B1 B2 পাস করলাম এটা আমাদের মেইন অবজেক্ট হওয়া কখনোই উচিত না। কারণ আমরা যখন জার্মানিতে যাব তখন আমাদের এই যে ডেইলি লাইফ যে আমাদের স্কিল, এই স্কিলটা কাজে লাগবে। যে আপনি স্পিকিং এ 95 পাইছেন বা রিডিং এ 80 পাইছেন, এটা কিন্তু আসলে দেখবে না। আমরা কতটা ভালোভাবে তাদের সাথে ডিল করতে পারতেছি এটা কিন্তু ম্যাটার করে। তো এটা হচ্ছে আরেকটা ভুল, এটা মাইন্ডসেট গত ভুল। আরেকটা সমস্যা হচ্ছে যে এটা আমাদের মাইন্ডসেট গত সমস্যা। এটা হচ্ছে লোকে কি বলবে বা কেউ আমাদের কিভাবে জাজ করতেছে। রাইট। আসলে কে আমাকে কিভাবে দেখতেছে এটা তো আসলে কোনো ম্যাটারই করে না। কারণ আমি আমার যে মানে লক্ষ্য নিয়ে আমি ভাষা শিখতেছি এটা যদি আমি অ্যাচিভ না করতে পারি আলটিমেটলি কেউ আমাকে হেল্প করবে না কোনো দিক থেকে। আমার গোল অ্যাচিভ করার জন্য আমার যে কোনো পন্থা অবলম্বন করতে হবে।
সো আমি অনেক B1 স্টুডেন্টকে এরকম পেয়েছি যারা হচ্ছে তার চেয়ে ন্যূনতম জ্ঞানটুকু থাকা দরকার স্পিকিং এ, ওইটা নাই। এবং বাকি তিনটা মডিউল ভালো, কিন্তু স্পিকিং কোনো স্কিলই নাই, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা কি জন্য হয়, আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম, এতে বুঝলাম শুধুমাত্র একটাই রিজন, যে অন্যরা কি ভাবতেছে আমার ব্যাপারে। ইভেন আমরা অনেক সময় হ্যালো টকে দেখি যে অনেকে যায় নিচে, রুমের নিচে বসে আছে কিন্তু কথা বলে না। রাইট, হ্যাঁ, রাইট। যখন তাদেরকে ইনভাইট দেওয়া হয় তখন চলে যায়। ইভেন টান্ডেমে এরকম হয়, ডিসকর্ড এরকম হয়। তো তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে যারা একটু পরিচিত, যে আপনাদেরকে ইনভাইট দিলে কেন আসেন না বা কেন কথা বলেন না, বলতেছে ভাই যদি ভুল হয়। তো আমি এখানে একটু অ্যাড করি, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে যখন আমি মাউন্ট লাভিনিয়াতে ছিলাম, তখন একজন জার্মান টিচারের সাথে আমার পরিচয় হয়। উনি C1 লেভেল ছিল। উনি বাইবর্ন স্প্যানিশ, ওনার হচ্ছে স্প্যানিশ হচ্ছে নেটিভ, জার্মান ল্যাঙ্গুয়েজে C1 ছিল, ফ্রেঞ্চ ওইটাতে B2 অথবা C1 ছিল এরকম। তো অনেকটা পলিগ্লট বলা যায় আর কি। তো আমি ওনাকে নিয়ে যখন একটা পডকাস্ট করবো, একটা ভিডিও করার জন্য, আমি খুব নার্ভাস এবং আসলে আমি খুব একটা কথা বলতে চাচ্ছিলাম না। তো উনি বলতেছিল আমাকে যে আমি তো C1 লেভেল কমপ্লিট এবং আমি জার্মানিতে 1 বছর চাকরিও করেছি, তারপরে আমার ভুল হয়। তুমি B1 লেভেলের শিক্ষার্থী হয়ে তুমি এটা কেন চিন্তা করতেছো যে তোমার ভুল হবে না? এতে বোঝা গেল কি, মানে একটা B1 লেভেলের শিক্ষার্থীর সক্ষমতা কতটুকু কি বা হবে, সে বেসিক কনভারসেশন করবে। এবং উনি একটা কথা বলছিল যে জার্মান যে তোমার মাতৃভাষা না, এটা বোঝার অন্যতম ওয়ে হচ্ছে তুমি কথা বলার সময় ভুল করবা। ট্রু। সো এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ভুল হবে, এটা আমার মাতৃভাষা না, কিন্তু আমার তরফ থেকে যতটুকু আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে ভুলগুলাকে রেডিউস করা, যতটা সম্ভব রেডিউস করা। সো অর্ণব ভাইয়ের কথার সারমর্ম হচ্ছে আমরা যেন ভাষাটাকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী করে শিখি, এবং আমাদের উচিত হচ্ছে পারফেকশনের দিকে ফোকাস না দিয়ে প্র্যাকটিসে ফোকাস দেয়া। কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এবং প্র্যাকটিসের মাধ্যমেই আপনি নিজেকে পারফেক্ট করে তুলতে পারবেন। তো অর্ণব ভাই, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে। তো আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমরা যারা জার্মান ভাষা শিখছি কিংবা শেখার সিদ্ধান্ত নিচ্ছি, তাদের জন্য আপনার পরামর্শটা কি, এবং তারা কিভাবে নিজেদেরকে এই ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিতে মোটিভেট রাখতে পারবে? এখন পর্যন্ত যে কয়েকটা প্রশ্ন শিক্ষার্থীদের থেকে পেয়েছি, তার মধ্যে এটা অনেক বেশি পাওয়া, যে মোটিভেশন ধরে রাখতে পারতেছে না বা হচ্ছে অল্পতেই হতাশ হয়ে যেতেছে। এটার একটা কারণ হচ্ছে ক্ল্যারিটির অভাব। সে জানে না যে সে কেন ল্যাঙ্গুয়েজ শিখতেছে, বা এই শুধু হাউস বিল্ডিং করবে, বিএফডি করবে, এইটা 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 তো আসলে ক্লিয়ারিটি না। ক্লিয়ারিটি হচ্ছে যে তুমি যে একটা কাজ শুরু করবা, এটার স্টেপ গুলা কিভাবে হবে। তো আমার জার্মান কমিউনিটির মোস্ট রেসপেক্টেবল পারসন আমার জন্য ফারহান ভাই একটা কথা বলতো আমাকে। ওনাকে প্রায় জিজ্ঞেস করতাম, যখন মোটিভেশন হারাই করতাম তখন ওনাকে জিজ্ঞেস করতাম। তো উনি আমাকে একটা কথা বলছিলেন, যেটা আমার এখন মনে আছে। আপনি কোনো কাজ সেটা মোটিভেশন দিয়ে শুরু করতে পারেন, কিন্তু কনসিস্টেন্সির মাধ্যমে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং মোটিভেশন হারানোর আমাদের এখন অনেক কারণ আছে। যেমন আমরা জানি আজকে এই মুহূর্তে আমার কি করা উচিত, কিন্তু তা জানা সত্ত্বেও আমরা স্ক্রলিং করি, অহেতুক কথা বলি, ভিডিও দেখি, মানে অনেক কিছু, অনেক ডিস্ট্রাকশন। এখন আমাদের কাছে অনেক ডিস্ট্রাকশন আছে, অনেক ধরনের ডিস্ট্রাকশন আছে। আমরা সবাই কোনো না কোনো ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সো এই যে ডিস্ট্রাকশন গুলো আছে, এই যে ছিদ্রগুলো আছে, আমাদের এই ছিদ্রগুলো বের করতে হবে। যে আমার জন্য ছিদ্র কি কি, যেমন আমার জন্য ছিদ্র হচ্ছে আমার ডকুমেন্টারি দেখা, এটা হচ্ছে আমার জন্য ছিদ্র। এবং মানে সোশ্যাল মিডিয়া দেখা, যে কারণে আমি আমার পরীক্ষার আগে যখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি শ্রীলঙ্কাতে পরীক্ষা দেবো, বা যখন থেকে এক্সাম প্রিপারেশন নিয়েছি, আমি ওই সময়টাতে টোটালি আমার আইডি ডিএক্টিভ ছিল। সো এটা শুধু আমার সমস্যা না, এটা সমস্ত শিক্ষার্থীদের সমস্যা, সমস্ত ধরনের মানুষের সমস্যা। সো আমাদের যেহেতু এটা একটা মেমোরাইজিং এর ব্যাপার আছে এবং রেগুলারিটির ব্যাপার আছে, আমাদের টাইম মেনটেন করা এবং এটাকে মানে সঠিক সময় প্র্যাকটিস করা, মেমোরাইজিং করা, এগুলোকে রিভিশন দেওয়া, অনেক কিছু থাকে। এই জন্য আমাদের ব্রেনকে আমরা যত বেশি ফ্রেশ রাখতে পারবো, ডিস্ট্রাকশন লেস রাখতে পারবো, হ্যাঁ, তত বেশি এটাকে মানে সামনে আগায় নিয়ে যাওয়া সহজ হয়। ব্রেন আমাদেরকে যখন সিগন্যাল দেবে যে না এই কাজটা বোরিং, এই কাজটা আসলে আমার ভালো লাগে না, তখন অটোমেটিক্যালি মোটিভেশন হারিয়ে যায়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে পড়া জমায় রাখা। হ্যাঁ, যখন যে পড়া দেওয়া হয় বা যখন যে স্টেপ গুলা বা যখন যে জায়গাটায় আমার কাজ করতে হবে, ওই জায়গাটা যখন আমরা লম্বা সময় রেখে দিই, তখন এই সমস্যাটা তৈরি হয় যে যখন ব্রেনে অনেক বোঝা চলে আসে, অনেক পড়া জমে যায়, তখন আমাদের ব্রেনে এটা থেকে যত দূরে পালায় বাঁচতে পারে। তো এই ক্ষেত্রে আসলে স্টুডেন্টদের উচিত কোনোভাবেই তার যে আজকের পড়া আছে বা আজকে যেটা প্র্যাকটিস করা যায়, সেটা থেমা হইতে পারে বা একটা ইমেল হইতে পারে, বা একটা হোয়েম হইতে পারে, যেটা যখন করা এটাকে তখনই শেষ করা। সো এই বিষয়গুলো যদি কেউ মেনটেন করতে পারে, আশা করি মোটিভেশন হারাবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ারিটি,
তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। এবং এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকে হুজুগে আসে আমাদের এই সেক্টরগুলোতে। বিভিন্ন বিভিন্ন যে মানে ভাষার যে সেক্টরগুলো আছে আমার রিসার্চে অনেকে হুজুগে আসে যে মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখে চলে আসে, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট, হাউস বিল্ডিং করলেই মাসে 3 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ 3 লাখ 4 লাখ টাকা, হ্যাঁ। তো এটা একটা বিষয় যে আহ, তার থেকে বড় হেডলাইন হচ্ছে বিনামূল্যে জার্মানিতে যাওয়ার একটা সুযোগ। তো আহ, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার ক্যাপাবিলিটি কতটুকু, আমি কতটুকু রেগুলার সময় দিতে পারবো, হ্যাঁ, আমার এবিলিটি কতটুকু এটা বুঝতে হবে। এবং আমি কি ওই লাস্ট টাইম পর্যন্ত সার্ভাইভ করতে পারবো কিনা এটা বুঝতে হবে। মানে কেউ যাচ্ছে মানে আমিও যাইতে পারবো বা আমিও ধরে রাখতে পারবো, এই বিষয়টা এরকম না। কারণ আমাদের সাথে অনেকে ভাষা শেখার জন্য জয়েন করেছিল। আমি এরকম বহু স্টুডেন্টকে চিনি যারা মানে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে মিডল ইস্টে চলে গেছে। আমার হচ্ছে এরকম অনেক স্টুডেন্টকে দেখি যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে ওই মানে কাপড় বিয়ে করে ফেলছে, জার্মান মানে বিয়ন লেভেল কমপ্লিট হয় নাই, এরকম চিনি আমি। আমি মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আসলে বিষয়টা একটা ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারমিডিয়েট লেভেল, এটা মোটেও মানে সহজ বিষয় না। আমার অনেক বেশি কঠিন না যখন এটাকে প্রপার ওয়েতে শেখা হবে, প্রপার গাইডলাইনে শেখা হবে। তো ভাই এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষই আমাদের সারাউন্ডিংস থেকে ইনফ্লুয়েন্স হই। অর্থাৎ সাপোজ ধরেন আমার পাশের বা আমার সহপাঠী কেউ B1 পাস করলো, হ্যাঁ, তো আমরা তাকে দেখে খুব ডিমোটিভেট হয়ে যাই যে সে আমার সাথে ভাষা শিখলো, সবকিছু একসাথে হইলো, কিন্তু সে আমার আগে পাস করে ফেললো। সো আমার কাছে মনে হয় আমাদের এই বিষয়টা থেকে বের হয়ে আসা উচিত, সারাউন্ডিংস থেকে ইনফ্লুয়েন্স না হয়ে বরং সেখান থেকে মোটিভেশন নেওয়া উচিত, সেখান থেকে শেখা উচিত এবং নিজের উপর কাজ করা উচিত। আপনি যত নিজের উপর কাজ করবেন তত নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা সবার জন্য খুবই ইনফরমেটিভ ছিল। অ্যান্ড অর্ণব ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ভিডিওতে ইনভাইট করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড চিয়ার্স।